প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মার্কেটিং এমসিকিউ সলভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইম্পর্টেন্ট 100টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ ক্লাসটি করলে তোমাদের আশা করি প্রস্তুতিটা আর একটু মানসম্মত হবে। চলো তাহলে দেরি না করে আমাদের প্রথম এমসিকিউতে যাওয়া যাক। প্রথম এমসিকিউটা হচ্ছে আমাদের নিচের কোন মতবাদটি অনুধাবন ও সারা প্রধান দর্শন অনুসরণ করে থাকে। দর্শন মানে হচ্ছে মতবাদ, দর্শন মানে কি? দর্শন মানে হচ্ছে মতবাদ, ঠিক আছে। তো এখন মতবাদ কি কি অপশন দিয়েছে আমাদের? উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদের মূল বক্তব্য হচ্ছে স্বল্প মূল্যে ক্রয় করতে আগ্রহী করে তোলা। তারপরে হচ্ছে বিপণন মতবাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাকে সন্তুষ্টি করা, ক্রেতা বা ভোক্তাকে কি করা? সন্তুষ্ট করা। বিক্রয় মতবাদের মূল বক্তব্য হচ্ছে বেশি বেশি মূলক কি করতে হবে? প্রসারমূলক কাজ করতে হবে। বেশি বেশি প্রসারমূলক কাজ বলতে বিজ্ঞাপন করতে হবে। এরপরে সামাজিক কি বিপণন মতবাদের মূল বক্তব্য হচ্ছে সমাজের উন্নয়নমূলক কাজে অবদান রাখা। কিসের মাধ্যমে? ক্রেতা সন্তুষ্ট অর্জনের মাধ্যমে। তো আমাদের সঠিক আনসারটা হবে কি? বিপণন মতবাদ। কেন? এটা ব্যাখ্যাটা বলছে এরকম যে অনুধাবন ও সমস্যা বের করে তার সমস্যা প্রদান নির্দেশ করে। বিপণন বা বাজারজাতকরণের মতবাদের মূল অভাব কি করা? খুঁজে বের করা, ভোক্তাদের বের করা। প্রতিযোগিতার তুলনায় তা ভালোভাবে পূরণ করতে হবে। পরিকল্পনা উন্নয়ন এবং কার্যক্রম সাধন করে এবং প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে ভোক্তাকে পণ্য প্রদান করে এবং ভোক্তার কি করে? সন্তুষ্টি বিধান করে থাকে। এবং এটার মাধ্যমে কি করে? ভোক্তা সন্তুষ্টি বিধান হলে সে বেশি পরিমাণে পণ্য ক্রয় করবে। তো পণ্য ক্রয় করলে আমাদের জন্য এটা কি? মুনাফা অর্জন না? অটোমেটিক্যালি কিন্তু মুনাফাটা অর্জন করে ফেলতেছে। তাই বলা যায় যে অনুধাবন ও সারা প্রদান বিষয়টি হচ্ছে বিপণন মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। বুঝতে পারছি না? এটার পরে এটা 2 নম্বর এমসিকিউতে বলছে আমাদের অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনের কোন ধারণাটি উপযুক্ত। তাহলে তোমাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার অযাচিত পণ্যটা কি, তাই না? যারা আমার আগের ক্লাসটা করেছো, তারা মানে আগের ক্লাসগুলো করেছো, তারা বুঝতে পারবা অযাচিত পণ্যটা কি। অযাচিত পণ্য মানে হচ্ছে মূলত যে সকল পণ্য সম্পর্কে গ্রাহকরা জানার সত্ত্বেও কেনার কোনো আগ্রহ প্রকাশ করে না, এই সকল পণ্যকে অযাচিত পণ্য বা আনসট প্রোডাক্ট বলা হয়। তাহলে যেমন আমি উদাহরণ দিই তোমাদেরকে, জীবন বীমা, তারপরে হচ্ছে তোমাদের ওই যে ডিকশনারির বই যেগুলো আছে, জ্ঞানকোষ, এইগুলো হচ্ছে কি? অযাচিত পণ্য। তো এখন যে পণ্যগুলো গ্রাহকরা কিনতে আগ্রহী না, তাদেরকে আগ্রহী করে তুলতে হবে না কিসের মাধ্যমে? বেশি বেশি প্রসারমূলক কাজের মাধ্যমে, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে। তো এখন আমাকে বলো, কোন মতবাদ অনুসারে বেশি বেশি পরিমাণে বিজ্ঞাপন করা হয়? আমরা কিন্তু আগের এমসিকিউতে পড়ছিলাম, এই যে এখানে কোনটাতে বলছে প্রসারমূলক কাজ, এই দেখো বিক্রয় মতবাদ। এইখানে বলছে কি? বেশি প্রসারমূলক কাজ করা হয় কোন মতবাদ অনুসারে? বিক্রয় মতবাদ। তাহলে আমাদের আনসার কি হবে? যেহেতু অযাচিত পণ্যটা হচ্ছে কি? গ্রাহকরা কিনতে চায় না, তাদেরকে কেনার জন্য আগ্রহী করে তুলতে হয়, এই জন্য মূলত আমাদেরকে বিক্রয় মতবাদ অনুসরণ করতে হবে। এই দেখো, বিক্রয় ধারণা অনুযায়ী মতবাদের মূল কথা হলো ক্রেতাদের আকর্ষণ করা বা প্ররোচিত করা এবং অধিক বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করা। বিক্রয় বৃদ্ধির জন্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং দক্ষ অভিজ্ঞ বিক্রয় বাহিনী গড়ে তোলা হয়। অযাচিত পণ্য হলো যে পণ্য সম্পর্কে বিক্রেতা ধারণা কম রাখে, ধারণা থাকলেও ক্রয় করতে আগ্রহী করে না, মানে যারা ক্রেতারা আছেন। তাই দক্ষ অভিজ্ঞ কর্মী বাহিনী দিয়ে এই ধরনের পণ্য বিক্রয়ের জন্য কি করতে হবে? অধিক গুরুত্ব দেওয়া হয়। বুঝতে পারছি? তাহলে আসো 3 নাম্বারটা হচ্ছে ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণা করে। কি কি? বিপণন, পণ্য, উৎপাদন, বিক্রয়। বিপণনেরটা তো আমরা জানি, উৎপাদনেরটাও জানি, বিক্রয়েরটাও জানি। পণ্যটা হচ্ছে এরকম, অর্থাৎ পণ্য মতবাদের অনুসারে গ্রাহকরা বেশি বৈশিষ্ট্য সম্পন্ন অথবা গুণগত মানটা উন্নত। গুণগত মানটা কি? উন্নত। অন্যান্য প্রোডাক্টের চেয়ে গুণগত মানটা কি? উন্নত। এই ধরনের পণ্যগুলো গ্রাহকরা কিনে থাকে পণ্য মতবাদ অনুসারে। পণ্য মতবাদের যে গ্রাহকরা আছে বা যেই ক্রেতারা আছে, তারা মূলত বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং গুণগত মান উন্নত ওই রকম পণ্যগুলো তারা কি করে থাকে? কিনে থাকে। এই যে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যের ধারণা, মানে নতুন নতুন। তাহলে এগুলো হচ্ছে কি? পণ্য মতবাদ। সঠিক আনসার হচ্ছে কি? পণ্য মতবাদ। এর পরে অনেক মানুষ মার্সিডিজ বেঞ্জ চায়,
কেবল কয়েকজনে এটা কিনতে পারে বা এফোর্ড করতে পারে, এটাকে কি বলা হচ্ছে? প্রয়োজন। এটা সবাই পারবো। চাওয়া, সরবরাহ নাকি চাহিদা? চাহিদা। এটা হচ্ছে কি? চাহিদা। চাহিদার শর্ত কয়টা? 3টা। এক হচ্ছে অভাব থাকতে হবে 1 নম্বরে, এবং অভাব পূরণের সামর্থ্য থাকতে হবে 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি? অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তো আমাদের যদি অভাব আছে এবং আমার যদি সামর্থ্য না থাকে, তখন এটা চাহিদা বলা যাবে না। অথবা আমার সামর্থ্যও আছে কিন্তু আমি অর্থ ব্যয় করতে চাই না, তখন এটাকে আমরা চাহিদা বলতে পারবো না। এই 3টা শর্ত ফিল আপ হলে তখন আমরা এটাকে চাহিদা বলবো। তাহলে এটি উদাহরণ হচ্ছে কিসের? চাহিদার। এটি উদাহরণ হচ্ছে কিসের? চাহিদার। এরপরে বাংলাদেশে ব্যবসায়ের ক্ষেত্রে কোন মতবাদটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? বাংলাদেশের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, উৎপাদন মতবাদ নাকি সামাজিক ও বাজারজাতকরণ মতবাদ? কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে বিক্রয় মতবাদ। কেন? দেখো, বাজারজাতকরণের বিভিন্ন মতবাদের মধ্যে উৎপাদন মতবাদ সবচেয়ে প্রাচীন মতবাদ। বুঝলাম। এই মতবাদে কম খরচে সবচেয়ে বেশি একক পণ্য উৎপাদনের উপর গুরুত্ব প্রদান করে, এবং পণ্য মতবাদে গবেষণার মাধ্যমে পণ্যের গুণগত মান বৃদ্ধি করার কথা বলা হয়। সামাজিক মতবাদে ক্রেতার পাশাপাশি সমাজকেও সমানভাবে গুরুত্ব প্রদান করা হয়। বিক্রয় মতবাদে বলা হচ্ছে এমন একটি বাজারজাতকরণ ধারণা যেখানে কোম্পানিগুলো ভোক্তার চাহিদার কথা মাথায় না রেখে ব্যাপকভাবে ভোক্তা প্রমোশনের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় বৃদ্ধির ব্যবস্থা করে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলে খুব সহজে বোঝা যায় যে আমাদের বাজার ব্যবস্থা এখনও সম্পূর্ণরূপে ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে পরিণত হয়নি, অর্থাৎ ভোক্তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না এখানে। তো এখানে মূলত তাই এখানে কোম্পানিগুলো বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, জনসংযোগ প্রভৃতি কৌশলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করে থাকেন। তো এখন এটা কি বলছে? আমাদের বাংলাদেশের বাজার ব্যবস্থার মধ্যে ভোক্তারা বাজারকে নিয়ন্ত্রণ করছে না, মূলত যারা কোম্পানি যে প্রতিষ্ঠানগুলো আছে বা যারা উদ্যোক্তা বা উৎপাদনকারী আছে তারাই মূলত নিয়ন্ত্রণ করছে। তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে? বিজ্ঞাপনের মাধ্যমে বেশি পরিমাণে বিক্রয় প্রসার, ইনফ্লুয়েন্স করার মাধ্যমে পণ্য কি করে থাকে? বিক্রয় করে থাকে। তাহলে আমাদের বিক্রয় মতবাদ অনুসারে মূলত কি করা হয়? বেশি পরিমাণে প্রসারমূলক কাজ করা হয়, যার কারণে কি বাংলাদেশের মানুষরা পণ্য কিনতে আগ্রহী হয়ে ওঠে। এই জন্য বলা হচ্ছে কি বাংলাদেশের ব্যবসায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রয় মতবাদটা ব্যবহৃত হয়। বুঝতে পারছি? এরপরে এটা তো পারবো আশা করি। আধুনিক বিপণনের জনক কে? এটা তো সবাই জানি। পিটার এফ ড্রুকার, ফিলিপ কটলার, লেস্টার ওয়াল্ডারম্যান, আব্রাহাম মাসলো। কে হবে? সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে ফিলিপ কটলার। সঠিক আনসার হচ্ছে কি? ফিলিপ কটলার। দেখো, ফিলিপ কটলারকে আধুনিক বিপণনের জনক বলা হয় এবং চাহিদা সোপান তত্ত্বের জনক হলেন আব্রাহাম মাসলো। আধুনিক ব্যবস্থাপনার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত পিটার এফ ড্রুকার, অর্থাৎ এমবিওর প্রবক্তা হচ্ছে কে? পিটার এফ ড্রুকার। আর আব্রাহাম মাসলো হচ্ছে কিসের? চাহিদা সোপান তত্ত্বের। তারপরে অনেক প্রত্যক্ষ বাজারজাতকরণ বা ডিরেক্ট মার্কেটিং কথাটি প্রথম ব্যবহার করেন লেস্টার ওয়াল্ডারম্যান, অর্থাৎ ডিরেক্ট সরাসরি প্রত্যক্ষ বিপণন কথাটা উল্লেখ করেন কে? লেস্টার ওয়াল্ডারম্যান। আর বিপণনের জনক হচ্ছেন কে? ফিলিপ কটলার। বুঝতে পারছি? একটি কোম্পানির জন্য কখন উৎপাদন মতবাদ ব্যবহার করা উপযুক্ত? উৎপাদন মতবাদ কেন ব্যবহার করা উপযুক্ত? দেখো অপশানগুলো দেখো। যখন পণ্যটি অযাচিত, মানে পণ্যটি সম্পর্কে গ্রাহকরা জানে না, যখন ধারাবাহিকভাবে পণ্যমান উন্নয়ন প্রয়োজন, অর্থাৎ পণ্যের গুণগত মানটাকে উন্নত করতে হবে, এরকম প্রয়োজনে কি আমরা উৎপাদন মতবাদ অনুসরণ করব? নাকি যখন পণ্য মূল্য অত্যধিক থাকবে, মানে অতিরিক্ত পরিমাণে পণ্যের মূল্য থাকবে কিন্তু পণ্য মূল্য কমাতে উৎপাদনশীলতা বাড়ানো প্রয়োজন, অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা পণ্যের দামটা। নাকি 4 নাম্বার হচ্ছে যখন পণ্যের সরবরাহ চাহিদা থেকে বেশি হওয়া। কোনটা হবে? তাহলে আমাদের উৎপাদন মতবাদের ক্রেতারা হচ্ছে এমন যারা নিজের ক্রয় ক্ষমতার উপর ডিপেন্ড করে কি করে ক্রয় করে থাকে। তাহলে আমাদের কি করতে হবে? যখন পণ্য মূল্য অত্যধিক হবে তখন তো ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবে না, তো তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? পণ্যের দাম কমাতে হবে। কিভাবে? উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে কি এইটা। সঠিক আনসার হচ্ছে কি এইটা। এই দেখো ব্যাখ্যাতে কি বলছে? বেশি উৎপাদন করতে হবে। আমরা জানি উৎপাদনের পরিমাণ যত বাড়বে একক প্রতি উৎপাদন খরচ তত কমবে। তাই বাজারে যখন পণ্যের মূল্য কমানোর প্রয়োজন হবে তখন উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তাহলে পণ্যের একক প্রতি মূল্য কমানো সম্ভব হবে। বুঝতে পারছি না? এটাই ড্যাশ হলো প্রকৃত সম্ভাব্য ক্রেতার সেট। শ্রোতা মানে ভোক্তারা, বাজার, গ্রুপ নাকি একটা সেগমেন্ট, বিভক্তি, কোনটা হবে?
সঠিক আনসার হচ্ছে বাজার। সঠিক আনসার হচ্ছে কি বাজার। কেন বাজার? বাজার মানে আমরা বুঝি দোকান, কিছু সমষ্টি দোকানকে মূলত আমরা বাজার বুঝি না। দোকান বা তোমার বিক্রেতাদের বলা হচ্ছে না বাজার, বাজার মূলত হচ্ছে ক্রেতার সমষ্টি। বাজার মূলত হচ্ছে কি কিসের সমষ্টি? ক্রেতার সমষ্টি। ক্রেতা যেখানে থাকবে ওইটাই হচ্ছে বাজার, ক্রেতা যেখানে থাকবে ওইটাই হচ্ছে কি বাজার। তো এখন ক্রেতাকে বিপণনের ভাষায় দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বর্তমান বা পুরাতন নিয়মিত ক্রেতা, বর্তমান বা নিয়মিত ক্রেতা মানে যারা এখন পণ্য ক্রয় করে, এটা হচ্ছে এক নাম্বার। আরেকটা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার অর্থাৎ সম্ভাব্য ক্রেতা। আরেকটা হচ্ছে কি সম্ভাব্য ক্রেতা অর্থাৎ যে ক্রেতাগুলো ভবিষ্যতে আমার পণ্যগুলো কিনতে পারে বা কিনবে তাদেরকে আমি বলতেছি সম্ভাব্য ক্রেতা বা পটেনশিয়াল কাস্টমার। এই দুইটা কাস্টমারের সমন্বয়কে মূলত আমরা কি বলতেছি? বাজার বা মার্কেট। এই যে বললো দেখো, তো বাজার হলো প্রকৃত মানে হচ্ছে বর্তমান বা নিয়মিত, এবং সম্ভাব্য মানে হচ্ছে কোনটা? ভবিষ্যৎ ক্রেতার সেট বা সমষ্টি। বুঝতে পারছি? সঠিক আনসার হচ্ছে কি বাজার। এবার মার্কেটিংয়ের 4P'র জনক কে? 4P মানে হচ্ছে এটা আমরা পড়ছি প্রাইস, এটা কম বেশি সবাই জানি। প্রাইস, প্লেস, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রমোশন, প্রোডাক্ট। ঠিক আছে, এটা নিয়ে একটা আমাদের বিষয় জানতে হবে, সে বিষয়টা বলছি। দেখো, হার্ভার্ড প্রফেসর নেল এইচ বোর্ডেন অর্থাৎ নেল হোপার বোর্ডেন যিনি মার্কেটিং মিক্স টার্মটি ব্যবহার করেন, অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম বিপণন মিশ্রণ শব্দটা ব্যবহার করেন নেল হোপার বোর্ডেন। কিন্তু এই যে 4P আছে না, এই 4P'র জনক হচ্ছেন E.J. ম্যাকার্থি। E.J. মানে হচ্ছে ফর হচ্ছে E.J. ম্যাকার্থি, জেরম ম্যাকার্থি। এই সর্বপ্রথম তার বেসিক মার্কেটিং অর্থাৎ বইটার নাম হচ্ছে এই ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ বইয়ে বিপণন মিশ্রণকে সুসংগঠিতভাবে 4 ভাগে ভাগ করেন। ম্যাকার্থি এর বিপণন মিশ্রণের উপাদানগুলো হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, আর একটা হচ্ছে কি প্রমোশন। তাই ম্যাকার্থিকেই 4P এর জনক বলা হয় এবং ফিলিপ কটলার হচ্ছেন বিপণনের জনক। আর নেল হোপার বোর্ডেন হচ্ছে, অনেকে মনে করে নেল হোপার বোর্ডেন হচ্ছে কি 4P এর জনক, কিন্তু তিনি নেল হোপার বোর্ডেন তিনি বিপণন মিশ্রণটা সম্পর্কে প্রথম ব্যবহার করেন, টার্মটি ব্যবহার করেন, তিনি জনক নন। কিন্তু জনক হচ্ছেন কে? E.J. ম্যাকার্থি। E.J. ম্যাকার্থি মনে থাকবে তো? এবার আসো, নিম্ন বাজার বৃদ্ধির হার ও তুলনামূলকভাবে উচ্চ বাজার শেয়ার দখলদারি ব্যবসা বা পণ্যকে কী বলা হয়? এটার জন্য আমাদের একটা ব্যাখ্যা পড়া লাগবে। ব্যাখ্যাটা হচ্ছে দেখো, BCG একটা প্রতিষ্ঠান, এই ম্যাট্রিক্স বাজার বৃদ্ধির হার হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে কোশ্চেন মার্ক, একটা হচ্ছে ক্যাশ কাউ, আর একটা হচ্ছে ডক্স। অর্থাৎ ক্রেতাকে মানে এটার অনুসারে বৃদ্ধির হারটাকে, অর্থাৎ ক্রেতার জন্য যে পণ্যের দাম ওঠানামা করে না, এটার ভিত্তিতে ক্রেতাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে কোশ্চেন মার্ক, একটা হচ্ছে ক্যাশ কাউ, একটা হচ্ছে কি ডক্স। এবার দেখো, কোম্পানির বাজার বৃদ্ধির হার ও বাজার শেয়ার উভয় বেশি থাকে বলা হয় স্টার। অর্থাৎ বাজার বৃদ্ধির হারও থাকবে, শেয়ারে কি থাকবে? বৃদ্ধি থাকবে, তখন এটাকে আমরা বলছি স্টার। যে কোম্পানির বাজার বৃদ্ধির হার বেশি কিন্তু বাজারের শেয়ার কম, যে কোম্পানির বাজার বৃদ্ধির হার বেশি কিন্তু বাজারের শেয়ার কম, তাকে বলা হচ্ছে কি কোশ্চেন মার্ক। যে কোম্পানির বাজার বৃদ্ধির হার কম, বাজার বৃদ্ধির হার কি কম কিন্তু বাজার শেয়ার বেশি, তাকে বলা হচ্ছে ক্যাশ কাউ। তাকে কি বলা হচ্ছে? ক্যাশ কাউ। এবং যে কোম্পানির বাজার বৃদ্ধির হার ও বাজার শেয়ার উভয় কম, তাকে বলা হচ্ছে কি ডক্স। তাহলে আমাদের এখানে কোনটা মিলতেছে? নিম্ন বাজার, অর্থাৎ বাজার বৃদ্ধির হার কম থাকবে এবং বাজারের শেয়ার বেশি থাকবে। ওই যে উচ্চ বাজার শেয়ার দখলদারি মানে বাজারের শেয়ার কি থাকবে? বেশি থাকবে। তাহলে এটা হচ্ছে কি সঠিক আনসার হচ্ছে ক্যাশ কাউ। এইটা যে কোম্পানির বাজার বৃদ্ধির হার কম কিন্তু বাজারের শেয়ার বেশি থাকে, তাকে বলা হচ্ছে কি ক্যাশ কাউ। এবার দেখো, বিসিজি গ্রোথ শেয়ার ম্যাট্রিক্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি কি? এই যে একটু আগে বললাম না, কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, সেলস, মার্কেট শেয়ার, প্লেস, প্রমোশন, স্টার্স, ক্যাশ কাউ, কোয়েশ্চেন মার্ক, না ডক্স, নাকি প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং, লিডিং, আর একটা হচ্ছে কি কন্ট্রোলিং। কোনটা হবে সঠিক আনসার? হ্যাঁ, 3 নাম্বারটা সঠিক আনসার হচ্ছে। কোনটা? 3 নাম্বারটা। এটা আমরা কিন্তু একটু আগেই পড়েছি, ইম্পর্টেন্ট আছে এটা। এরপরে দেখো, কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়? ব্যষ্টিক পরিবেশের উপাদান নয় কোনটি? গ্রাহক, ব্যষ্টিক মানে ছোট, ক্ষুদ্র। গ্রাহক, সরবরাহকারী, জনসংখ্যা,
প্রতিযোগী। অবশ্যই এটা চোখ বন্ধ করে সবাই বলতে পারবা জনসংখ্যা। একটা দেশে পুরো জনসংখ্যা, এটা সামগ্রিক বোঝাচ্ছে, সামষ্টিক বোঝাচ্ছে, এটা কখনো বেস্টিক হবে না। বেস্টিক পরিবেশের উপাদান কী কী দেখো, কি বলছে আমাদের 6টি উপাদান। একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে কি কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা বা প্রতিযোগী, জনগোষ্ঠী। জনসংখ্যা হলো সামষ্টিক পরিবেশের উপাদান, তাইলে এখানে জনসংখ্যাটা বেসিক পরিবেশের উপাদান নয়। 13 নম্বর, বিদ্যালয়, হাসপাতাল এবং কারাগার কোন ধরনের বাজারের অংশ? ভুক্ত বাজার, সরকারি বাজার, প্রাতিষ্ঠানিক বাজার নাকি বেসিক বাজার? কোনটা হবে? বিদ্যালয়তে ভুক্ত বাজার হবে না, এটা সরকারি বাজার হবে না, এটা হবে প্রাতিষ্ঠানিক বাজার। এটা হবে কি প্রাতিষ্ঠানিক বাজার, এটা হবে কি প্রাতিষ্ঠানিক বাজার। ব্যাখ্যাটা দেখো, যে বাজারে ক্রেতারা নিজেদের ভোগের জন্য পণ্য বা সেবা সামগ্রী ক্রয় না করে অন্য কোনো পক্ষকে সেবা প্রদানের লক্ষ্যে ক্রয় করে থাকে তাকে প্রাতিষ্ঠানিক বাজার বলা হচ্ছে। যে বাজারে ক্রেতারা নিজেদের ভোগের জন্য পণ্য বা সেবা সামগ্রী ক্রয় না করে অন্য পক্ষকে সেবা প্রদানের জন্য ক্রয় বা লক্ষ্যে ক্রয় করে থাকে সেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক বাজার। যেমন কি উদাহরণ দিচ্ছে, স্কুল, কলেজ, হাসপাতাল, জাদুঘর, কারাগার ইত্যাদি। সরকারি বাজারের সদস্য হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। ভোক্তা বাজারের সদস্য হচ্ছে মূলত সাধারণ জনগণ। ভোক্তা বাজারের সদস্য কারা? সাধারণ জনগণ। কোন বাজারের ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি থাকে? একদম সহজ, ভোক্তা বাজার। কোনটা? ভোক্তা বাজার। কেন? দেখো, যে সকল ব্যক্তি বা পরিবারসমূহ ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদের ভোক্তা বাজারের বা তাদের সমন্বয়কে মূলত ভোক্তা বাজার বলা হয়। যেমন ব্যক্তি ও পরিবার যে সকল প্রতিষ্ঠান মুনাফা লাভের আশায় উৎপাদন প্রক্রিয়া ব্যবহারের জন্য পণ্য প্রক্রিয়াজাতকরণ করার জন্য পণ্য ক্রয় করে তাদেরকে ব্যবসায়িক বাজার বা শিল্প বাজার বলা হয়। মূলত যাদের উদ্দেশ্য হচ্ছে পণ্যটাকে ভোগ করা, পণ্য ভোগ করবে এবং উপযোগ নিঃশেষ করবে, এটা হচ্ছে ভোক্তা বাজারের সদস্য। আর যারা পুনরায় মূলত উৎপাদনের জন্য অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে মুনাফা অর্জনের জন্য পণ্য ক্রয় করে থাকে সেটা হচ্ছে ব্যবসায়ী বাজার। বুঝতে পারছি? আন্তর্জাতিক বাজার হচ্ছে কোনটা? একটা সরকারি বাজারটা দেখো। সরকারিটা হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান, জনকল্যাণ থাকবে, এটার মূল বক্তব্য বা মূল টার্গেট। এটা হচ্ছে টিসিবি যারা আছে, তারপরে হচ্ছে তোমার ওয়াসা, এগুলা। অবস্থানগত ভোক্তা উৎপাদক পণ্য বিক্রয়কারী সরকারি সংস্থা নিয়ে গঠিত হয় আন্তর্জাতিক বাজার। সুতরাং দেখা যাচ্ছে যে ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি। এই 4টার তুলনায়, এই 4টার মধ্যে এইটার সবচেয়ে কি ক্রেতার সংখ্যা বেশি। ভ্যালু মার্কেটিং ইজ দ্য স্ট্র্যাটেজি অফ অফারিং কনজিউমার্স, অর্থাৎ মান বিপণন হচ্ছে মূলত একটা ভোক্তার জন্য কৌশল। কিভাবে? হাই কোয়ালিটি এট এ হাই প্রাইস, অর্থাৎ বিশেষ মানসম্পন্ন এবং দামও বেশি থাকবে, উচ্চমূল্য থাকবে। লাক্সারি কোয়ালিটি, বিলাসবহুল মান থাকবে এবং হাই প্রাইস, উচ্চ দাম থাকবে। লেজার কোয়ালিটি অর্থাৎ কম মানের কিন্তু দামও কম, মানে কম দামেও কম। রিজনেবল কোয়ালিটি, মোটামুটি মানটা ভালো, এট এ ফেয়ার প্রাইস, অর্থাৎ একটা ফেয়ার প্রাইসের মধ্যে। তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার? রিজনেবল কোয়ালিটি এট এ ফেয়ার প্রাইস, অর্থাৎ এটা হচ্ছে একটা মান বিপণনের একটা টার্গেট। কিভাবে এই কৌশলের মাধ্যমে গ্রাহককে ক্রেতার উপর আনুগত্য সৃষ্টি করা যায়, অর্থাৎ এটা রিজনেবল কোয়ালিটি রাখবো, কোয়ালিটিটা একটা মানের মধ্যে রাখবো এবং এটার একটা ফেয়ার প্রাইস দিতে হবে, মানে সঠিক প্রাইস। এটা অধিক প্রাইসে হওয়া যাবে না, মানে অতিরিক্ত মুনাফা করা যাবে না। বুঝতে পারছি তো সবাই? পণ্য উৎপাদন ও বিক্রয়ের জন্য অপরিহার্য কোনটি? আন্তর্জাতিক সরবরাহ করা, বাজার তথ্য, স্থানীয় চাহিদা, চুক্তি। কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে বাজার তথ্য। বুঝতে পারছি? এটা তো পারবো। যখন একটি আমদানিকারক বা আমদানিকারী দেশ একটি নির্দিষ্ট পণ্যের কতটা গ্রহণ করবে তা নির্ধারণ করে দেয় তাকে কি বলে? কোটা, বাধা, শুল্ক, অবরোধ। কি হবে? এটা হচ্ছে কোটা। এটাকে কি বলে? কোটা বলে। অর্থাৎ একটি আমদানিকারক একটি নির্দিষ্ট সময় সর্বোচ্চ কী পরিমাণ পণ্য বা সেবা আমদানি করবে, বা একটি রপ্তানিকারক দেশের একটি নির্দিষ্ট সময় সর্বোচ্চ কী পরিমাণ পণ্য বা সেবা রপ্তানি করবে তা নির্দিষ্ট করে দেওয়াকে কোটা বলা হয়। কি বলা হয়? কোটা। কোটা হলো সরকার আরোপিত বিধিনিষেধ যা দেশীয় শিল্পের উন্নয়নের জন্য আরোপ করা হয়। বুঝতে পারছি তো সবাই? আসো, যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের মালিকানা সত্ত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয় ক্রেতার দৃষ্টিকোণ হতে তাকে কি বলে? ক্রয়।
বিক্রয়, ইজারা নাকি ভাড়া, কোনটা হবে? পণ্যের মালিকানা সত্ত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয় ক্রেতার দৃষ্টিকোণ থেকে, তাহলে এটাকে কি বলবে? অবশ্যই ক্রয়। ক্রেতা কি করে? ক্রয় করে না? বিক্রেতার দৃষ্টিকোণ থেকে তখন বললাম আমরা এটা কি বলতাম? বিক্রয়। নিম্নের কোন বাক্যটি সঠিক? পর্যায়িতকরণ হলো প্রমিতকরণের ভিত্তি। প্রমিতকরণ হলো পর্যায়িতকরণের ভিত্তি। প্রমিতকরণ হলো বাস্তবায়ন সংক্রান্ত কাজ না। আর পর্যায়িতকরণ হলো চিন্তামূলক কাজ। প্রমিতকরণ হচ্ছে চিন্তামূলক কাজ আর পর্যায়িতকরণ হচ্ছে বাস্তবায়ন কাজ। তাহলে এই দুটো হবে না। এবার এই দুটো থেকে আমাদের বুঝতে হবে ভিত্তি মানে হচ্ছে যেটার উপর দাঁড়ায়। তো প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়, কিন্তু পর্যায়িতকরণ ছাড়া পর্যায়িতকরণ ছাড়া প্রমিতকরণ সম্ভব নয়। পর্যায়িতকরণের পূর্বের ধাপ হচ্ছে প্রমিতকরণ, পর্যায়িতকরণের পূর্বের ধাপ হচ্ছে কি? প্রমিতকরণ। তাহলে আমাদের সঠিক আনসারটা হবে কি? প্রমিতকরণ হলো পর্যায়িতকরণের ভিত্তি। প্রমিতকরণ হলো কি? পর্যায়িতকরণের ভিত্তি। নিচের কোনটি ফলপ্রসূ বাজার বিভক্তিকরণের পূর্বশর্ত নয়? পরিমাপযোগ্যতা, বাজারে অবস্থান গ্রহণ করা, প্রবেশযোগ্যতা নাকি পর্যাপ্ততা, কোনটা হবে? বাজার অবস্থান গ্রহণ। দেখো, কার্যকর বা ফলপ্রসূ বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় পূর্বশর্ত হচ্ছে 5টি। একটা হচ্ছে পরিমাপযোগ্যতা, প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা, পৃথকীকরণ, অবস্থান গ্রহণ। ফলপ্রসূ বাজার বিভক্তিকরণ আবশ্যকীয় শর্ত নয়। অবস্থান গ্রহণ, কিন্তু ফলপ্রসূ বাজার বিভক্তিকরণ আবশ্যকীয় শর্ত নয়। তাই সঠিক উত্তর হচ্ছে কি? খ। ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? সেটা হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ। ক্রয় পরবর্তী আচরণ প্রথম ধাপ এবং শেষ ধাপটা মনে রাখো। একটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ বা সমস্যা শনাক্তকরণ, আরেকটা হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ। অর্থাৎ ক্রয় করার পরবর্তী সময় তারা কীরকম আচরণ করছে এটা। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চলক? এটা তো পারার কথা। ক্রয় উপলক্ষ, জীবনধাঁচ, পারিবারিক পরিমাপ, আয়, কোনটা হবে? সামাজিক শ্রেণীর জীবনধাঁচ, ব্যক্তিত্ব হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চলক। বুঝতে পারছি? এইগুলো পাশাপাশি এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। উপর দিকে ক্রয়ের উপলক্ষ ব্যবহারের পরিমাপ হলো আচরণিক বিভক্তিকরণ বিভাগ এবং আয় হলো জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের চলক। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে কি? জীবনধাঁচ। সঠিক আনসার হচ্ছে কি? জীবনধাঁচ। নিম্নের কোনটি জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের উপাদান নয়? সঠিক আনসার হচ্ছে কি? জীবনধাঁচ। কারণ জীবনধাঁচ হচ্ছে কি? মনস্তাত্ত্বিক। জীবনধাঁচ হচ্ছে কি? মনস্তাত্ত্বিক। ঠিক আছে? এই দেখো, মার্কেট সেগমেন্টেশন, ভোক্তা বাজার বিভক্তিকরণ উন্নত ভিত্তি হলো জনসংখ্যা বিষয়ক, এবং জনসংখ্যা বিষয়কের উপাদান হচ্ছে কি কি? দেখো, পেশা, শিক্ষা, বয়স, জাতীয়তা, লিঙ্গ ইত্যাদি। অন্যদিকে জীবনধাঁচ হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের ভিত্তি, যে বললাম না, এটাই। বুঝতে পারছি তো? নিম্নের কোনটি একই জাতীয় প্রয়োজন ও আকাঙ্ক্ষা আছে এমন একদল ক্রেতা নিয়ে গঠিত হয়? উলম্ব বিপণন ব্যবস্থা, মানে বিপণন ব্যবস্থাটা হচ্ছে মানে সোজাসুজি স্ট্রেট লাইনের। বাজার বাস্কেট, না বাজার শেয়ার নাকি বাজার সেগমেন্ট, কি হবে? সঠিক আনসার হচ্ছে আমাদের বাজার সেগমেন্ট করা, বাজার বিভক্তিকরণ করা। নিচের কোনটি মার্কেটিং স্টিমুলি এর উপাদান নয়? মানে মার্কেটিং মিক্সের উপাদান নয়? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্র্যাকটিস। একদম সহজ। স্টিমুলি মানে মিক্স, মিশ্রণ। প্র্যাকটিসটা হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান নয়, কারণ প্রাইস, প্লেস, প্রোডাক্ট, আরেকটা হচ্ছে প্রমোশন। আরেকটা হচ্ছে কি? প্রমোশন। একটা হচ্ছে কি? প্রমোশন। এইটা 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 এইটা। প্র্যাকটিসটা মার্কেটিং স্টিমুলের উপাদান না। নিচের কোনটি পণ্যের জীবনচক্রের পর্যায় নয়? পণ্য উন্নয়ন, পণ্য উন্নয়নের স্তর আছে। পরিপক্কতা মানে পূর্ণতা স্তর। হ্রাস, পতন, পণ্যের বৈশিষ্ট্য। তাহলে সঠিক আনসার হচ্ছে এটা। সঠিক আনসার হচ্ছে কি? পণ্যের বৈশিষ্ট্য। কারণ এই দেখো স্তরগুলো দেখো, উন্নয়নের স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধির স্তর, পূর্ণতা বা পরিপক্কতার স্তর, একটা হচ্ছে পতন বা হ্রাসের স্তর। পণ্যের বৈশিষ্ট্য নামের কোনো স্তর জীবনচক্রে নেই। নিচের কোন বিষয়টি একটি পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? পণ্যের লেবেলিংটা, পণ্যের ডিজাইন, পণ্যের বৈচিত্র্য
নাকি পণ্যের ব্র্যান্ড নেম? কোনটা হবে? পণ্যের ব্র্যান্ড নেম। যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে কি বলা হয়? শপিং পণ্য। শপিং পণ্যের জন্য পূর্ব পরিকল্পনা থাকে। শপিং পণ্য এমনি তোমার যাওয়ার সাথে সাথে কোনো পরিকল্পনা ছাড়া কিনে না, অবশ্যই একটা পরিকল্পনা থাকবে। লোভনীয় পণ্য হচ্ছে এমন পণ্য যেগুলো সম্পর্কে তেমন কি থাকে না, পূর্ব পরিকল্পনা থাকে না, দেখার সাথে সাথেই আগ্রহ প্রকাশ হয় কেনার জন্য। তারপরে জরুরি পণ্য হচ্ছে আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে পণ্য কিনে থাকে। আর সুবিধাজনক পণ্য হচ্ছে যে পণ্যগুলো দৈনন্দিন অভাব পূরণের জন্য কিনে থাকে। তাহলে আমরা সঠিক আনসার পাইলাম কি? লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য কি পণ্য? লোভনীয় পণ্য। লোভনীয় পণ্যের আরও কিছু উদাহরণ দিচ্ছে দেখো, আইসক্রিম, চুইংগাম, আচার, চটপটি, ফুচকা, বেলুন। তারপর হচ্ছে মিষ্টি জাতীয় যেগুলো আছে, মিষ্টি জাতীয় যদি কোনো কিছু থাকে, এগুলো হচ্ছে কি লোভনীয় পণ্য। বুঝতে পারছি? এটা হচ্ছে সুবিধাজনক পণ্য। দেখো তোমরা বুঝতে পারছো তো আশা করি। আমাদের সঠিক আনসারটা হচ্ছে কি লোভনীয় পণ্য। এরপরে নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ স্টেপ ইন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস? কি কি? পণ্য উন্নয়ন, ব্যবসা বিশ্লেষণ করা, ধারণা সৃজন করা মানে ধারণা জেনারেট করা, নাকি বাণিজ্যিকরণ? কোনটা হবে? মূলত ধারণা সৃজন করা। ধারণা কি করা? সৃজন করা। আর শেষ ধাপ হচ্ছে বাণিজ্যিকীকরণ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ যে কোনো পণ্য উন্নয়নের ধাপ বা যে কোনো কিছুর ধাপ থাকলে আমাদের প্রথম ধাপ এবং শেষ ধাপটা মনে রাখতে হবে। যে কোনো কিছুরই এটা মনে রাখবা। আরগুলো মাঝখানেগুলো দরকার নাই। প্রথম দ্বিতীয় ধাপ কি, তৃতীয় ধাপ কি, এগুলো আসবে না। পরীক্ষায় আসলে আসবে হয়তো প্রথম ধাপ কি, নয়তো আসবে শেষ ধাপ কি। মনে থাকবে তো? উৎপাদন ব্যয়ের একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতিকে কি বলা হয়? ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি, ভ্যালু ভিত্তিক মূল্য পদ্ধতি, প্রতিযোগিতা ভিত্তিক মূল্য পদ্ধতি, নাকি উৎপাদন ভিত্তিক মূল্য পদ্ধতি? কোনটা হবে? ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি। ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি অর্থাৎ ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতিতে বলা হয় উৎপাদন ব্যয়ের একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। ভ্যালু ভিত্তিক হচ্ছে পণ্যের গুণগত যে একটা মান থাকবে এবং ওইটার সাথে বাজারে কি পরিমাণ এটার ভ্যালু আছে ওইটার উপর ভিত্তি করে একটা মূল্য দিবে। অর্থাৎ এটার যদি বেশি পরিমাণে চাহিদা থাকে তখন এটার দাম বেশি থাকবে। এটা হচ্ছে ভ্যালুমূলক পদ্ধতি, মূল্য পদ্ধতি। বুঝতে পারছি? প্রতিযোগিতামূলক মানে হচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানের কথা চিন্তা রেখে মূলত যে মূল্য পদ্ধতিটা করা হয়। আর উৎপাদন ভিত্তিক মানে হচ্ছে কস্ট প্রাইস। পণ্যের জীবনচক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করেন? পূর্ণতা স্তরে। কোন স্তরে? পূর্ণতা স্তরে। দেখো, সূচনা স্তরে পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মানে এই যে এটাতে পণ্যের বাজার পরীক্ষা করা হয়। প্রবৃদ্ধি স্তরে বাজার দখল বাড়ানো হয়। পূর্ণতা স্তরে মুনাফা আরও বাড়ানো হয় এবং প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকার কারণে পণ্যের বেশি বেশি পরিবর্তন আনতে হয়। অর্থাৎ বাজারে টিকে থাকার ক্ষেত্রে পণ্যটার জন্য কী করতে হয়? একটু সংযোজন বিয়োজন করতে হয়। ভালো বাজারজাতকরণ প্রসার কার্যক্রমও গ্রহণ করা হয় এবং পণ্যের দাম কমানো হয়। পতন স্তরে খরচ কমানো হয় এবং ব্র্যান্ডের সুবিধা নেওয়া হয়। বুঝতে পারছি? টুথপেস্ট কোন ধরনের পণ্য? বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য, সুবিধাজনক পণ্য, নাকি জরুরি পণ্য? কোনটা হবে? টুথপেস্ট কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেই লাগে, অর্থাৎ নিয়মিত আমাদের এটি লাগে। তাহলে দৈনন্দিন জীবনে যেগুলো অপরিহার্য, যেগুলো ছাড়া আমাদের দৈনিক চলা সম্ভব না, সেগুলোকে আমরা বলি সুবিধাজনক পণ্য। সেগুলোকে আমরা কি বলি? সুবিধাজনক পণ্য। বুঝতে পারছি? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কতিপয় পণ্য যা এরপরটা সম্পর্কিত, কারণ সেগুলো একইভাবে কাজ করে এবং একই ভোক্তা শ্রেণীর কাছে বিক্রয় হয়। এই ধরনের দোকানের মাধ্যমে বাজারজাতকরণ করা হয়। অথবা একই মূল্যে সীমার মধ্যে পড়ে তাকে কি বলা হয়? পণ্য সারি, পণ্য মিশ্রণ, পণ্য শ্রেণী, নাকি পণ্যের সমাহার? কী হবে? পণ্যের সারি। এরপর পণ্যের জীবনচক্রের কোন স্তরের ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয়? অবশ্যই পণ্য উন্নয়ন স্তর বা সূচনা। পণ্য উন্নয়ন স্তরে হয় কারণ এখানে পণ্য উন্নয়ন স্তরের মধ্যে বাজার গবেষণা বেশি করা হয়, ক্রেতা প্রতি খরচ থাকে। কিন্তু এই যে পণ্য উন্নয়ন স্তর আছে না, এটা কেন সঠিক আনসার দেওয়া হয় না আজকে? কারণ সূচনা স্তর আছে। তো এখন সূচনা স্তর আছে এই জন্য, তো এখন কেন না বলে পণ্য উন্নয়ন স্তরের মধ্যে পণ্য বিক্রয় করা হয় না? কি করা হয় না? পণ্যটা বিক্রয় করা হয় না। তো এখন যেহেতু বিক্রয় করবে না, ক্রেতা প্রতি খরচও আমাদের কাউন্ট করা লাগতেছে না। কিন্তু সূচনা স্তরে যখন আমি কাউন্ট করতেছি, আমার ওই যে পণ্য উন্নয়ন স্তরের মধ্যে যে খরচটা হয়েছে সেটা সহ আমার এখানে অর্থাৎ সূচনা স্তরে কাউন্ট করতে হচ্ছে। তখন আমার এটা বেড়ে যাচ্ছে না, এই জন্য বলা হচ্ছে
অর্থাৎ পণ্য জীবন চক্রের মধ্যে মূলত সূচনা স্তরে কি হয়, ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয়। বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা ব্যাখ্যা দিছে, বাবদ বিনিয়োগ ব্যয় এবং বেশি থাকে পণ্য উন্নয়নের পরে প্রথম যে স্তরে ক্রেতাদের জন্য পণ্যটি বাজারে ছাড়া হয়, একে মূলত কি করা হচ্ছে, সূচনা স্তর বলা হচ্ছে। এই স্তরে ক্রেতা প্রতি খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং প্রবৃদ্ধি এবং পতন স্তরে ক্রেতা প্রতি খরচ অনেক কমতে থাকে। বুঝতে পারছি? তাহলে 35 নম্বর এমসিকিউতে যাওয়া যাক। 95 এটা হবে এটা এরকম 99.95। এটি কী ধরনের মূল্য? এটা কী ধরনের মূল্য? প্রমোশনাল মূল্য, মনস্তাত্ত্বিক মূল্য, সেগমেন্ট মূল্য নাকি মার্কআপ মূল্য? কী হবে? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক মূল্য। এটা হচ্ছে কি মনস্তাত্ত্বিক মূল্য। কেন? দেখো, পণ্য ক্রয়ের জন্য ক্রেতাদেরকে মানসিকভাবে উদ্বুদ্ধ করার জন্য গৃহীত মূল্য কৌশলকে মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ বলা হয়। মানসিকভাবে উদ্বুদ্ধ করা, মানসিকভাবে কি করা, উদ্বুদ্ধ করা। অর্থাৎ 100 টাকা না লিখে তিনি 99.95 লিখছেন। নিবে তো 100 টাকায়, কিন্তু লিখছে এটা মানসিকভাবে বলছে আর কি বিষয়টা। মানে 100 টাকা বললে অনেকে নিতে চায় না, একটু কম হলে নিতে চায়, তো 99 এটা দেখে অনেকে কিনতে চায়, কিন্তু দেখা যায় যে এটা একটা মানসিক প্রক্রিয়া, মানে একটা কৌশল আর কি এটা। যদি একটি নতুন পণ্য প্রতিযোগিতায় প্রতিযোগী পণ্যের চেয়ে গুণে মানে বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত হয়, তাহলে ওই সেই পণ্যকে কি বলা হয়? উন্নত পণ্য, অদ্বিতীয় উচ্চতর পণ্য, পজিশনড পণ্য, পূর্বে চালু করা পণ্য। কী হবে? অদ্বিতীয় উচ্চতর পণ্য। যদি একটি নতুন পণ্য প্রতিযোগীর পণ্যের চেয়ে গুণে মানে ও বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত হয়, তাহলে সে পণ্যকে বলা হয় অদ্বিতীয় উচ্চতর পণ্য। পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? পূর্ণতা স্তরে। কোন স্তরে? পূর্ণতা স্তরে। পতন স্তরে খুব দ্রুততার সহিত কী হয়? বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে, কিন্তু আস্তে আস্তে মূলত পূর্ণতা স্তরে কী হয়? কমতে থাকে। কিসের? বিক্রয়টা। যেহেতু বিক্রয়ও কমবে, মুনাফাও আস্তে আস্তে কী হয়? কমতে থাকে। একদম বিক্রয় এবং মুনাফা সবচেয়ে পিক লেভেলে থাকে কোনটাতে? প্রবৃদ্ধি স্তরে। কোনটাতে? প্রবৃদ্ধি স্তরে। কখন? পিকে থাকলে। বুঝতে পারছি? এই যে এখানে বলুন। তারপর বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান? বিভাগীয় বিপণী, বহুশাখা বিপণী, চেইন বিপণী, সুবিধাজনক বিপণী। কোনটা হবে? বহুশাখা বিপণী। উদাহরণ দিচ্ছে, দেখো এটা ইম্পর্টেন্ট আছে, পড়ো। উৎপাদনকারী তার নিজস্ব উৎপাদিত পণ্য বিভিন্ন শাখার মাধ্যমে বিক্রি করলে তাকে বহুশাখা বিপণী বলে, যেমন বাটা অ্যাপেক্স, আড়ং ইত্যাদি। বাটা শু কোম্পানি কেন্দ্রীয় ব্যবস্থায় তাদের পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সারা দেশে নিজস্ব ব্যবস্থায় বিভিন্ন শাখার মাধ্যমে তা বিক্রয় করে থাকে, তাই বাটা শু কোম্পানি হচ্ছে বহুশাখা বিপণীর অন্তর্গত। আমি কিন্তু খুব দ্রুত গতিতে পড়াচ্ছি, কারণ তোমাদের এই সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। সময়টা যাতে আমি বেশি না যাই, ওই জন্য চেষ্টা করছি আর কি দ্রুততার সহিত তোমাদেরকে এটা শেষ করিয়ে দিতে। না বুঝলে একটু স্লো মোশনে দেখবা, আর যারা বুঝতেছো তারা তাহলে দেখতে থাকো এইটাতে, এই গতিতে আর কি। পাইকারি ব্যবসায় এর প্রসারমূলক কাজ কোনটি? বিজ্ঞাপন করা, প্রচার করা, বিক্রয় প্রসার করা নাকি জনসংযোগ করা? কোনটা হবে? বিক্রয় প্রসার করা। কি করা? বিক্রয় প্রসার করা। ব্যাখ্যাটা দিছে, ব্যাখ্যাটা পড়ো দেখো। ট্রেড সেলস প্রমোশন পাইকারি ব্যবসায়ের ধাক্কা কৌশল বা পুশ স্ট্র্যাটেজি বলা হয়। এই ব্যবহার করলে খুচরা বিক্রেতাদের দোকানে পণ্য সরবরাহ বৃদ্ধি করে, অপরদিকে বিজ্ঞাপন প্রচার এবং ভোক্তাদেরকে জনসংযোগ প্রসার কার্যক্রমগুলোকে খুচরা ব্যবসায়ী করে থাকে। তাই পাইকারি ব্যবসায়ীকে প্রসারমূলক কাজ হবে বলে মূলত বিক্রয় প্রসার। নিচের কোনটি বহুশাখা বিপণীর উদাহরণ? আলমাস, মোস্তফা মার্ট, বাটা নাকি আগোরা? যাদের শাখা বেশি তাহলে বাটা। যে পাইকার তুলনামূলকভাবে স্থায়ী ভিত্তিতে, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে আর কি, মানে যাদের বেসিকটা ক্লিয়ার আছে তারা এটা পারবে। স্থায়ী ভিত্তিতে ক্রেতা বিক্রেতার পক্ষ হয়ে অল্প সংখ্যক কার্যাদি সম্পন্ন করে কিন্তু পণ্যের মালিকানা নেয় না, তাকে কি বলে? ব্রোকার বা দালাল বা প্রতিনিধি, র্যাগ জবার্স, এজেন্ট নাকি মার্চেন্ট? কারা? দেখো ব্যাখ্যাটা দিছে, দেখো। যে পাইকাররা পণ্যের মালিকানা গ্রহণ করে না, ঝুঁকি গ্রহণ করে না, স্থায়ীভাবে নিয়োজিত থাকে, বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কমিশন পায়,
তাদেরকে এজেন্ট বলে। তাদেরকে কি বলে? এজেন্ট বলে। অর্থাৎ বিক্রেতার পক্ষ হয়ে অল্প সংখ্যক কার্যাদি সম্পন্ন করবে, কিন্তু পণ্যের মালিকানা নিবে না। এটার অর্থটা বুঝতে পারছি? অর্থাৎ তারা মূলত পণ্যের মালিকানা না নিয়ে পণ্যটা বিক্রয় করে একটা প্রতিনিধি বা একটা ইয়ার মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে। যেমন আমরা ফ্র্যাঞ্চাইজর আর ফ্র্যাঞ্চাইজি পড়ছিলাম না ফিন্যান্সের মধ্যে, অথবা ইন ফিউচারে তোমরা যখন বিবিএ করবা তোমরা একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট পাবা, অ্যাকাউন্টিং করবা, ওইখানে হচ্ছে কনসাইনি এবং কনসাইনারের একটা অ্যাকাউন্টিং পাবা। এটা হচ্ছে কনসাইনার মানে হচ্ছে যিনি মূলত একটা প্রতিষ্ঠানের মালিক বা একটা প্রোডাক্ট উৎপাদন করেন, আর কনসাইনি মানে হচ্ছে যিনি মূলত পণ্যটা কি প্রাপক, যিনি নেন, কিন্তু এটার পণ্যের মালিকানা না নিয়ে পণ্যটাকে কি করেন? বিক্রয় করেন। বুঝতে পারছি? তো এখানে মূলত কি করে, তারা কিন্তু পণ্যের মালিকানা হস্তান্তর করে না, কিন্তু তিনি কনসাইনারের পণ্যগুলো কি করে? কনসাইনি পণ্যগুলো বিক্রয় করে, কি না করে? পণ্যের মালিকানা না নিয়ে। তো এখানে এজেন্টের কাজটা হচ্ছে এরকম, এখানে এজেন্ট হচ্ছে কনসাইনি। বুঝতে পারছি? হ্যাঁ। বৃহদায়তন খুচরা কারবারি হিসেবে বাংলাদেশের আগুরাকে কি বলা হয়? ডিপার্টমেন্টাল স্টোর, বহুশাখা বিপণী, চেইন স্টোর নাকি সুপার মার্কেট? হ্যাঁ, এটা হচ্ছে সুপার মার্কেট। এটা হচ্ছে কি? সুপার মার্কেট। দেখো কি কি বলছে আমাদের, যে বৃহৎ আয়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান খাদ্য জাতীয় পণ্য বিক্রির পাশাপাশি অন্যান্য গৃহস্থলী পণ্য বিক্রয় করে থাকে, তাকে সুপার মার্কেট বলে। যারা ইতোমধ্যে আগরাতে গিয়েছো তারা আমার কথাটা আশা করি বুঝতে পারছো। সুপার মার্কেটে সাধারণত বিক্রয় করা হয় খাদ্য সামগ্রী। আগরা আরেকটা আছে তোমার স্বপ্ন, এগুলো হচ্ছে সেম সুপার মার্কেট। তারপর আরও কী কী দিছে দেখো, মিনা বাজার আছে, স্বপ্ন আছে, আগরা ক্লোজার আছে, সেবওয়ে, এগুলো হচ্ছে সেম। তারপরে ডিপার্টমেন্টাল স্টোরটা হচ্ছে কীরকম সংগ্রহ করে থাকে, এটা বিভিন্ন পণ্য সামগ্রী থাকে। আর চেন স্টোরে একই রকমের পণ্য বিক্রয় করা হয়। চেন স্টোরে কি? একই রকমের পণ্য বিক্রয় করা হয়। উৎপাদিত পণ্য সামগ্রী বিভিন্ন শাখার মাধ্যমে যদি বিক্রয় করে সেটা হচ্ছে বহু শাখা বিপণী। বাটা, ঠিক আছে, লোট্টো, অ্যাপেক্স, এগুলো। অর্থের বিনিময়ে একটি নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈবর্তিক উপস্থাপনাকে কি বলা হয়? বিজ্ঞাপন। এটাকে কি বলা হয়? বিজ্ঞাপন। যদি এটা অর্থ প্রদত্ত হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন, অর্থ প্রদত্ত, অর্থ ছাড়া হয় তখন সেটাকে আমরা বলবো প্রচার। বিজ্ঞাপনের কোন মাধ্যমটি কার্যকারিতা দীর্ঘদিন ধরে চলমান থাকে? সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র নাকি বিজ্ঞাপনী ফলক? বিজ্ঞাপনী ফলক। কোন ভাষাটি সঠিক? কোন ভাষাটি সঠিক? সেটা হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে পেড মিডিয়াতে উপস্থাপিত হয়। হ্যাঁ, বিজ্ঞাপনের সুনির্দিষ্ট স্পন্সর থাকবে, তবে পাবলিসিটির একাধিক স্পন্সর থাকতে পারে, এটাও ঠিক আছে। বিজ্ঞাপন কেবল নৈবর্তিক উপায়ে উপস্থাপিত হবে, তবে পাবলিসিটি নৈবর্তিক বা ব্যক্তিক উভয়ভাবে উপস্থাপিত হতে পারে। হ্যাঁ, তাহলে এটা সবগুলোই আনসার। এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড, ফ্রেট অন বোর্ড, ফিস অন বোর্ড নাকি কোনোটিই নয়? কোনটা হবে? সঠিক আনসার হচ্ছে ফ্রি অন বোর্ড। এবার দেখো, মোহনীয় ব্যক্তিত্ব বাজারজাতকরণ প্রসারের কোন হাতিয়ারের ক্ষেত্রে প্রযোজ্য? মোহনীয় ব্যক্তিত্ব, বিজ্ঞাপন, পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান, বিক্রয়ের প্রসার নাকি ব্যক্তিক বিক্রয়? অর্থাৎ মোহনীয় ব্যক্তিত্ব মানে যে ইনফ্লুয়েন্স করতে পারে, বেশি বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা হচ্ছে একটা ব্যক্তিক বিক্রয়ের হাতিয়ার। এটা কিসের? ব্যক্তিক বিক্রয়ের হাতিয়ার। কোনটি ক্রেতা ভোক্তা চিহ্নিতকরণের কৌশল? সীমাহীন শিকল কৌশল ও নির্দেশিকা, সম্ভাব্য ক্রেতা তালিকা ও ঠান্ডা প্রচারণা, পর্যবেক্ষণ পদ্ধতি, কৌশলগত জরিপ ও যোগাযোগ? সবগুলোই। কোনটা হবে? সবগুলোই হচ্ছে কি ক্রেতা ভোক্তা চিহ্নিতকরণের কৌশল। নিম্নের কোনটি ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদান? পরিবার, প্রেষণা, শিক্ষণ, সামাজিক শ্রেণী? কোনটা হবে? সামাজিক শ্রেণী। নিম্নবাজার বৃদ্ধির হার এবং তুলনামূলকভাবে নিম্নবাজার শেয়ার দখলদারি ব্যবসা বা পণ্যকে কি বলা হয়? এটা কিন্তু আমরা একটু আগে পড়েছিলাম। এটা হচ্ছে কি স্টার, ক্যাশ কাউ, কোশ্চেন মার্ক নাকি ডক্স? কোনটা হবে? এটা সঠিক আনসার হচ্ছে ডক্স। কোশ্চেন মার্ক না। কোশ্চেন মার্ক হতে হলে এখানে কি হবে আমাদের? মূলত কোশ্চেন মার্ক হতে হলে আমাদের এখানে হবে শেয়ার দখলদারিটা কি থাকবে? উচ্চ থাকবে। কি থাকবে? উচ্চ।
যদি দুইটাই নিম্ন থাকে তখন সেটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে কি ডক্স। কোন পণ্যের প্যাকেটের গায়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনকে বা কোনো পণ্যের প্যাকেটের গায়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনকে কি বলা হয়? লেবেলিং, প্যাকেজিং, বিজ্ঞাপন নাকি ব্র্যান্ডিং? সেটা হচ্ছে কি লেবেলিং, মানে একটা ধারণাগত পণ্য বলা হয় আর কি এটাকে। চূড়ান্ত ক্রয় সিদ্ধান্ত গ্রহণকারী মতামত বা পরামর্শ দিয়ে সাহায্য করে কে? ব্যবহারকারী, ক্রেতা, সিদ্ধান্ত গ্রহণকারী, প্রভাব বিস্তারকারী। কি হবে? সঠিক আনসার হচ্ছে প্রভাব বিস্তারকারী। পণ্য বন্টন প্রণালীর সর্বশেষ অবস্থান করে কে? পাইকার, উৎপাদক, খুচরা ব্যবসায়ী নাকি ভোক্তা? এটা তো একদম সহজ, তাই না? সঠিক আনসার হচ্ছে কি ভোক্তা, অর্থাৎ সবার শেষে ভোক্তা কি করে? পণ্যটা ভোগ করে। এই জন্য পণ্য বন্টন প্রণালীর সর্বশেষ অবস্থান করেন কে? ভোক্তা বা কনজিউমার। বাংলাদেশ পণ্য বিক্রয় আইন কত সালের? 1910, 1920 নাকি 1930? কত সাল? 1930। একটি কোম্পানির মিশন বিবৃতি হিসেবে কাজ করে কোনটি? প্রকৃত ঘটনা, মান, উদ্দেশ্য নাকি আর্থিক লক্ষ্য? একটি কোম্পানির মিশন হিসেবে কাজ করে কোনটা বলো? সেটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্যের উপর ভিত্তি করে একটা কোম্পানির মান নির্ধারণ করা হয়। নিম্নের কোনটি বাজার বিভক্তিকরণের ভিত্তি নয়? ভৌগোলিক বিভক্তিকরণ, জনসংখ্যাগত বিভক্তিকরণ আছে, কার্যগত বিভক্তিকরণ নাকি পরিবেশক? কোনটা হবে? কার্যগত বিভক্তিকরণ। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি পণ্য বিক্রেতা হিসেবে বিবেচিত হয় না? পণ্য বিক্রেতা অর্থাৎ পুনরায় যিনি বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে না, কে? পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, উৎপাদক নাকি পরিবেশক? তাহলে হচ্ছে পরিবেশক। যিনি পরিবেশক তিনি হচ্ছে কি পণ্য পুনরায় বিক্রেতা হিসেবে বিবেচিত হয় না, উৎপাদক না। এটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে পরিবেশক। নিম্নের কোনটি ভোক্তার জ্ঞান সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়? প্রয়োজন, অভাব, চাহিদা নাকি ভ্যালিউ? অভাব। নিম্নের কোন বাজার বিভাগের একটি নির্দিষ্ট অংশে বাজারজাতকরণ কার্য পরিচালনার করাকে বলা হয় কি? পণ্য বাজারজাতকরণ, পৃথকীকরণ, তারপরে হচ্ছে কোটার বাজারজাতকরণ নাকি বেস্টিক বাজারজাতকরণ? কোনটা হবে? কোটার বাজারজাতকরণ। নিজ দেশের সবচেয়ে বিদেশি বাজারে কম দামে পণ্য বিক্রয় করাকে কি বলা হয়? নিজের দেশের সবচেয়ে বিদেশি বাজারে কম দামে পণ্য বিক্রয় করাকে ডাম্পিং, মার্কেট দখল, পণ্য ছাড় নাকি কোটা? এটাকে মূলত ডাম্পিং বলা হয়, অর্থাৎ কম দামে পণ্য বিক্রয় করা। ডাম্পিং মানে হচ্ছে কি করা? কম মূল্যে পণ্য বিক্রয় করা। বুঝতে পারছি? যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে কি বলা হয়? শপিং পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য নাকি সুবিধাজনক পণ্য? কি হবে? লোভনীয় পণ্য। যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়া বিশেষ চিন্তা ভাবনা না করে লোভের বশবর্তী হয়ে কিনে সেগুলোকে আমরা লোভনীয় পণ্য বলি, যেমন খেলনা, ম্যাগাজিন, বাদাম ইত্যাদি। নিচের কোনটি ভোগ্য পণ্য নয়? অর্থাৎ যে পণ্যটা ভোগ করা যায় না। স্থাপনা, টেলিভিশন, রেফ্রিজারেটর, গাড়ি। স্থাপনা ভোগ করা যায় না। স্থাপনা কি করা যায় না? ভোগ করা যায় না। বিপণনের সবচেয়ে পুরাতন বা প্রাচীন মতবাদ কোনটা? বিপণনের সবচেয়ে পুরাতন বা প্রাচীন মতবাদ হচ্ছে উৎপাদন মতবাদ। বিনিময় বা ভোগ নামক কোনো কিছু নাই, আছে দুইটা। দুইটার মধ্যে সবচেয়ে পুরাতন ধারণা হচ্ছে কোনটা? উৎপাদন। আর আধুনিক হচ্ছে কোনটা? সামাজিক বিপণন বা হোলিস্টিক বিপণন যেটা আছে ওইটা। একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেমসমূহের তালিকাকে কি বলা হয়?
পণ্য মিশ্রণ, পণ্য বৈচিত্র্যকরণ, পণ্য রণকৌশল নাকি পণ্য সারি? কি হবে? একজন বাজারজাতকারী বিপণন বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তাকে পণ্য মিশ্রণ বলা হয়। অন্যদিকে কোনো কোম্পানির সমজাতীয় বা সমবৈশিষ্ট্য পণ্যের সমষ্টিকে পণ্য সারি বলা হচ্ছে। তো আমাদের এখানে প্রশ্ন বলা হচ্ছে একজন নির্দিষ্ট বাজারজাতকারী পণ্য বা বিক্রিত পণ্য আইটেমসমূহের তালিকাকে কি বলে? তাহলে একজন বাজারজাতকারী বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে সেটাকে আমরা বলবো পণ্য মিশ্রণ। এটাকে আমরা কি বলবো? পণ্য মিশ্রণ। অন্যদিকে কোনো কোম্পানির যদি সমজাতীয় বা সমবৈশিষ্ট্য সম্পন্ন পণ্য সমষ্টি বলে তখন আমরা বলতাম পণ্য সারি। বুঝতে পারছি? বুঝতে পারছি? এবার আসো 65 নাম্বারটা। নিচের কোনটি বিপণনের কাজ নয়? বিক্রয়, অর্থায়ন, পণ্য ব্যবস্থাপনা, কর্মী সন্তুষ্টি। আমি জানি এটা যদি পরীক্ষায় আসে তোমরা 100% সঠিক আনসার দাগাবা কর্মী সন্তুষ্টি। ওরা দেখবে না যে সন্তুষ্টির আগে কি লিখছে, এটা ভোক্তা সন্তুষ্টি লিখছে নাকি তোমার ক্রেতা সন্তুষ্টি লিখছে, এটা দেখবে না। সন্তুষ্টি দেখছো মানে তোমরা চোখ বন্ধ করে দিয়ে মারি দিতে, এটা বিপণনের কাজ। ঠিক আছে, দেখো বিপণনের কাজগুলো হলো ক্রয়, বিক্রয়, পরিবহন, অর্থায়ন, পণ্য ব্যবস্থাপনা, একটা হচ্ছে কি মোড়কীকরণ। প্রশ্নটা ভালো করে পড়বো, এখানে নয় বলছে নাকি অন্য কিছু বলছে, এই জায়গাটায় আমাদের ভুল হয়। বুঝছো? যদি কোনো একটা কমন আসে বা অতিরিক্ত সহজ পড়ে যায় তখন আমরা পুরো প্রশ্নটা না পড়ে সঠিক আনসারটা দিয়ে দিই। তো এখানে আগে আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে, নয় লেখাটা আছে কিনা। বুঝতে পারছি? নিচের কোনটি শপিং পণ্য? শ্যাম্পু, টুথপেস্ট, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র মানে এসি, এয়ার কন্ডিশনার নাকি সাবান? হ্যাঁ, এটা হচ্ছে এয়ার কন্ডিশনারটা হচ্ছে শপিং পণ্য, আর শ্যাম্পু, টুথপেস্ট, সাবান এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে লাগে। ঠিক আছে, আমাদের শপিং পণ্যের কিছু আরও উদাহরণ দেওয়া হচ্ছে কম্পিউটার, ইলেকট্রনিক পণ্য, টেলিভিশন, দামি আসবাবপত্র, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার। এগুলো এয়ার কন্ডিশনার বাংলা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। বিপণনের কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? স্থান, মূল্য, ভোক্তা নাকি পণ্য? একদম সহজ, ভোক্তাকে। কাকে? ভোক্তাকে। এখানে বলা হয় দেখো বিপণন হচ্ছে একটা ভোক্তামুখী প্রক্রিয়া এবং বিপণন মনে করে কাস্টমার ইজ দ্য কিং। বিপণনের মধ্যে ভোক্তাকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়। মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি? মানে যেটা বাহ্যিক বিবেচ্য বিষয় নয়, বাজারের ধরন, বিপণন মিশ্রণ, পণ্য বিক্রেতার প্রয়োজন নাকি সরকারি পদক্ষেপ? কোনটা? বিপণন মিশ্রণ। অর্থাৎ বিপণন মিশ্রণের বাহ্যিক উপাদানগুলো হলো বাজার ও চাহিদার প্রকৃতি, প্রতিযোগিতা, অর্থনীতি, পণ্য বিক্রেতা ও সরকার ইত্যাদি। অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনের কোন ধরনের উপযুক্ত? বিক্রয়। কোনটা? বিক্রয়টা। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি? এটা হচ্ছে আনুগত্য তৈরি করা। এখানে আরও উদাহরণ দিয়েছে দেখো, উপলক্ষ, ব্যবহারের হার, পণ্যের প্রতি মনোভাব, আনুগত্য। এগুলো হচ্ছে কিসের? ভোক্তা বাজারে আচরণগত বিভক্তিকরণের ভিত্তি, বেসগুলো। ড্যাশ ধারণা অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্যের ধারণা, মানে যেগুলো গুণগত মান সম্পন্ন। তাহলে এটা হচ্ছে পণ্য মতবাদ। এটা হচ্ছে কি? পণ্য মতবাদ। নিচের কোনটি পণ্যের উপাদান নয়? গুণমান, ডিজাইন, প্যাকেজিং নাকি ডিসকাউন্ট? হ্যাঁ, ডিসকাউন্ট কি নয়? পণ্যের উপাদান নয়। কেন? দেখো পণ্যের উপাদানগুলো হচ্ছে পণ্যের বৈচিত্র্যতা, অর্থাৎ পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের নিয়ে আসা গুণগত মান, এটার কোয়ালিটিটা, এরপর হচ্ছে ডিজাইন, এরপর হচ্ছে প্যাকেজিং, এরপর হচ্ছে ব্র্যান্ড নেম, একটা হচ্ছে ওয়ারেন্টি। এগুলো হচ্ছে কি? পণ্যের উপাদান। কিন্তু ডিসকাউন্টটা পণ্যের উপাদান নয়। এটা হচ্ছে একটা বিপণনের কৌশল। ডিসকাউন্ট হচ্ছে একটা কি? বিপণনের স্বল্পমেয়াদী কৌশল। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে? কোম্পানি, সরবরাহকারী, প্রতিযোগী নাকি মধ্যস্থ ব্যবসায়ীরা? চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কারা? মধ্যস্থ ব্যবসায়ীরা, অর্থাৎ খুচরা এবং পাইকার ব্যবসারা। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃতির ভিত্তি নয়? জনসংখ্যাগত, ভৌগোলিক, প্রতিযোগিতামূলক অবস্থান, মনস্তাত্ত্বিক। কোনটা হবে?
প্রতিযোগিতামূলক অবস্থান। বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কয়টি? উপাদান হচ্ছে 4টি। কয়টি? 4টি। পণ্যের জীবনচক্রের কোন স্তরে কোম্পানির পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে? সূচনা স্তরে, পূর্ণতা স্তরে, প্রবৃদ্ধি স্তরে নাকি পতন স্তরে? আমরা কিন্তু পড়েছিলাম পণ্যের জীবনচক্রের স্তর হচ্ছে কয়টি? 5টি। কয়টি? 5টি। কী কী? পণ্য উন্নয়নের স্তর বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে? আর হচ্ছে এই 4টা, 1 2 3 4 5। তো এখানে পণ্য উন্নয়ন স্তরের মধ্যে কী করা হয়? বাজার গবেষণা করা হয়। কী করা হয়? বাজার গবেষণা করা হয়, অর্থাৎ পণ্যটা নিয়ে কীভাবে মার্কেটিং করা যায়। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে সূচনা স্তর। সূচনা স্তরে বাজারে পণ্যটা প্রবেশ করে এবং বিক্রয় কিছু পরিমাণে হয়, কিঞ্চিত পরিমাণে। তো এখানে ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয় এবং এখানে পণ্যের দামও একটা পর্যায়ে থাকে, কিন্তু মুনাফা তেমন হয় না। বিক্রয় যেহেতু কম হয়, মুনাফাও হয় না। তারপরে পূর্ণতা স্তরে বিক্রয় খুব দ্রুত গতির সহিত একদম সর্বোচ্চ পর্যায়ে উঠে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে কমে যায়। এরপর হচ্ছে প্রবৃদ্ধি স্তর। এখানে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে থাকে, মানে বিক্রয় এবং মুনাফা একদম পিকে থাকে। তারপরে হচ্ছে পতন স্তর। পতন স্তরে মুনাফা এবং বিক্রয় আস্তে আস্তে কমতে থাকে। তো এখানে বলছে পণ্যের জীবনচক্রের কোন স্তরে পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করা হয়। পূর্ণতা স্তরে কিন্তু আরেকটা বিষয় আমাদের জানতে হবে, তীব্র প্রতিযোগিতা ফেস করে মানে কম্পিটিটর বেশি হয়ে যায়। যেহেতু কম্পিটিটর বেশি হয়ে যায়, তখন তার পণ্যটার মধ্যে এমন একটা কোয়ালিটি আনতে হয়, ফিচার আনতে হয়, যেটা অন্য কম্পিটিটর প্রতিষ্ঠানগুলোর থেকে থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদের পণ্যটার বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়। কোন স্তরে? পূর্ণতা স্তরে। কোন স্তরে? পূর্ণতা স্তরে। বুঝতে পারছি এবার? নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলীর অন্তর্ভুক্ত? সবুজায়ন অর্থাৎ গ্রিন মার্কেটিং বলা হয় আর কি। দূষণ রোধ, মুনাফা অর্জন, পণ্য ডিজাইন করা, রণকৌশল তৈরি করা, এটা হচ্ছে কি? দূষণ রোধ। নিচের কোনটি ভোগ্য পণ্য? কাঁচামাল, যন্ত্রপাতি, জেনারেটর, টেলিভিশন। কোনটা? কাঁচামাল ভোগ করা যায় না, যন্ত্রপাতি ভোগ করা যায় না, জেনারেটর করা যায় না, টেলিভিশন করা যায়। এটা হচ্ছে শপিং পণ্য, এই জন্য এটা হচ্ছে কি? ভোগ্য পণ্য। বুঝতে পারছি? এটা শপিং পণ্য, এই জন্য এটা হচ্ছে কি? ভোগ্য পণ্য। নিচের কোনটি মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান? বাজার প্রকৃতি এবং চাহিদা, সার্বিক বাজারজাতকরণ রণকৌশল, উদ্দেশ্যাবলী, বাজারজাতকরণের মিশ্রণ। বাজার প্রকৃতি এবং চাহিদা। নিচের কোনটি নতুন পণ্য প্রস্তুত উন্নয়নের প্রক্রিয়ার শেষ ধাপ? বাণিজ্যিকীকরণ, পণ্য তৈরি, ব্যবসা বিশ্লেষণ নাকি বাজারজাতকরণের রণকৌশল প্রস্তুত? বাণিজ্যিকীকরণ, এটা হচ্ছে একদম সর্বশেষ ধাপ। বুঝতে পারছি? একটু আগে কিন্তু পড়াইছি তোমাদেরকে এটা। নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত? সেবাসমূহ, অবস্থান, গণসংযোগ নাকি ব্র্যান্ডিং? গণসংযোগ। অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈতিক উপস্থাপনাকে কী বলা হয়? বিজ্ঞাপন। এটাকে কি বলা হয়? বিজ্ঞাপন। শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য? শপিং পণ্য, সুবিধা পণ্য, বিশিষ্ট পণ্য নাকি অযাচিত পণ্য? বিশিষ্ট পণ্য। বাংলাদেশে নিচের কোনটি সুপারমার্কেটের উদাহরণ? আগোরা, মোস্তফা মার্ট, আড়ং, রকমারি.com। একটু আগে পড়ছি, এটা হচ্ছে কি? আগোরা, স্বপ্ন, এগুলো হচ্ছে কি? সুপারমার্কেট। কোথা থেকে পণ্য বা সেবা ডিজাইন শুরু হওয়া উচিত? ভোক্তা বা ক্রেতা থেকে, অর্থাৎ যেখানে আমার ক্রেতা থাকবে ওইখান থেকে মূলত কী হয়? পণ্য ডিজাইনটা শুরু হয়। ডিজাইন কিন্তু একজন উৎপাদনকারী নিজের ইচ্ছে মতো করতে পারে না, একজন ক্রেতা এবং ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্যটা ডিজাইন করতে হবে। এই জন্য সঠিক আনসার হচ্ছে কি? এইটা। নান্দনিক ডিজাইনের গুরুত্ব দেওয়া হয় পণ্যের মানকে, উৎপাদন ব্যয়কে, আকর্ষণীয়তাকে, বাহ্যিক সৌন্দর্যকে। কোনটাকে? বাহ্যিক সৌন্দর্যকে। কোনটি পণ্যের অন্তর্নিহিত গুণাবলীর সাথে সম্পর্কযুক্ত? ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন, রুচিসম্মত ডিজাইন বা নান্দনিক ডিজাইন, উৎপাদন ডিজাইন নাকি প্যাকিং ডিজাইন? এটা হচ্ছে ক্রিয়াগত ডিজাইন। আমি তোমাদের এটার মূল পয়েন্টগুলো বলে দিই। এটা ক্রিয়াগত ডিজাইন, একটা হচ্ছে এটা। রুচিসম্মত ডিজাইন হচ্ছে যে একটু আগে বললাম, বাহ্যিক সৌন্দর্য।
আর উৎপাদন ডিজাইন মানে হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আর এখানে হচ্ছে আকর্ষণীয় মোড়ক। আকর্ষণীয় কি? আকর্ষণীয় মোড়ক। কোনটি? মডিউলার ডিজাইন। মডিউলার ডিজাইন মানে পণ্যটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। মডিউলার ডিজাইন মানে কি? পণ্যটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা। কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়? হ্যাঁ, যখন প্রযুক্তির ব্যবহার করা হবে তখন উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। উৎপাদনের পরিমাণ বেড়ে যাওয়া মানে উৎপাদনশীলতা বেড়ে যাওয়া। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি? সঠিক অ্যান্সার হচ্ছে উৎপাদন ডিজাইন। বাজারজাতকরণের বিক্রয় মতবাদে প্রধানত গুরুত্ব আরোপ করা হয় কোনটাতে? বিক্রয় মতবাদে অনেকবার পড়াইছি। পণ্যের মূল্য, পণ্যের গুণগান, পণ্যের প্রসার নাকি পণ্যের বন্টন? কি হবে? তাহলে বিক্রয় মতবাদে মূলত বিজ্ঞাপন করা হয়। কি করা হয়? বিজ্ঞাপন করা হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি? পণ্যের প্রসার। এরপরে দেখো, দৃশ্যমান ও অদৃশ্যমান কোনো কিছু যা বক্তার প্রয়োজন পূরণ করতে পারে তাকে কি বলে? একদম সহজ, একদম সহজ। সেটা হচ্ছে কি? পণ্য। সেটা হচ্ছে কি? পণ্য। যদি অদৃশ্যমান হয় তখন সেটা হচ্ছে কি? সেবা। আধুনিক মার্কেটিংয়ের জনক কে বা আধুনিক বিপণনের জনক কে? টেইলর, কটলার, হেনরি ফেয়ল নাকি মাসলো? ফিলিপ কটলার। বাজারজাতকরণের সবচেয়ে প্রাচীন মতবাদ হচ্ছে কোনটা? প্রোডাক্ট কনসেপ্ট অর্থাৎ পণ্য উৎপাদন, প্রোডাকশন কনসেপ্ট পণ্য বা মতবাদ, তারপরটা হচ্ছে সেলিং কনসেপ্ট মানে বিক্রয় মতবাদ, মার্কেটিং কনসেপ্ট বিপণন মতবাদ। কোনটা হবে? বিপণনের মতবাদ। এখানে মূলত বিপণনের মধ্যে মতবাদ হচ্ছে কয়টা? 5টা। কয়টা? 5টা। একটা হচ্ছে পণ্য মতবাদ, এরপরে 2 নম্বর হচ্ছে উৎপাদন মতবাদ, 3 নম্বর হচ্ছে বিক্রয় মতবাদ, 4 নম্বর হচ্ছে আমাদের বিপণন মতবাদ, 5 নম্বর হচ্ছে সামাজিক মতবাদ। তো এখানে সবচেয়ে প্রাচীন মতবাদ হচ্ছে এটা, উৎপাদন মতবাদটা। আর সবচেয়ে আধুনিক মতবাদ হচ্ছে এটা। বা এইভাবে না দিয়ে তোমাদের আরেকটা দিতে পারে। এটা না দিলে তোমরা আরেকটা হচ্ছে হলিস্টিক, সামষ্টিক বা হলিস্টিক, এটা দেওয়ার সম্ভাবনা বেশি। হলিস্টিক বিপণন মতবাদ। তাহলে আমরা পড়লামটা কি এখন? প্রাচীন মতবাদ হচ্ছে উৎপাদনটা, আর আধুনিকটা হচ্ছে এখন বর্তমানে এটা হচ্ছে কি? হলিস্টিক বিপণন মতবাদ। বুঝতে পারছি? তাহলে এখন উৎপাদন মতবাদ কোনটা হবে? প্রোডাকশন কনসেপ্ট, এটা। বুঝতে পারছি? এরপরটা ইকোনমিক অফ স্কেল কোন ধারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয়? এটা হচ্ছে উৎপাদন মতবাদ। এটা হচ্ছে কি? উৎপাদন মতবাদ, অর্থনীতির পরিমাপটা। নিচের কোনটি একটি কোম্পানির সবুজায়ন অর্থাৎ গ্রিন মার্কেটিং কার্যাবলীর অন্তর্ভুক্ত? জোরালো বিজ্ঞাপন করা, দূষণ রোধ করা, মুনাফা অর্জন করা, ইন্টারনেট বিপণন। কোনটা হবে? দূষণ রোধ করা। অনেক মানুষ মার্সিডিজ বেঞ্চ কিনতে চায় বা রোলেক্স কিনতে চায়, কেবল কয়েকজনই সেটা কিনতে পারে, অ্যাফোর্ড করতে পারে। এটাকে কি বলে? চাহিদা বলে। এটাকে কি বলে? চাহিদা বলে। নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ? ধারণা সৃজন হচ্ছে কি? পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ, এবং বাণিজ্যিকরণ হচ্ছে কি? শেষ ধাপ। বক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? সমস্যা চিহ্নিতকরণ, ক্রয় পরবর্তী আচরণ করা, বিকল্পসমূহ মূল্যায়ন করা নাকি ক্রয় করা? ক্রয় পরবর্তী আচরণ। কিসের মালিকানা স্থানান্তর করা যায় না? স্থান, দ্রব্য, সেবা নাকি সম্পত্তি? সঠিক অ্যান্সার হচ্ছে কি? সেবা। সেবার মালিকানা স্থানান্তর করা যায় না। তো যিনি সেবা দিবে, সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। আমাদের আজকের একদম সর্বশেষ এমসিকিউ, সেটা হচ্ছে
উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতিকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি। এটাকে কি বলা হয়? ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি। সবাই বুঝতে পারছি তো? তাহলে আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা। পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে।